ইউসিসি নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তির অভিযোগ তুলে জনসংযোগ কর্মসূচিতে নামল বিজেপি। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিলটির বিভিন্ন দিক তুলে ধরে এর উদ্দেশ্য এবং গুরুত্ব ব্যাখ্যা করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় এবং গোপাল রায় সহ মুখপাত্র জয়ন্ত চক্রবর্তীও। আজকের এই সাংবাদিক সম্মেলনে ইউসিসি বিলের বিভিন্ন দিক তুলে ধরে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, সরকারের প্রথম অধিবেশনেই বিলটি পাশ করা হয়েছে। আইনটি নিয়ে বিভ্রান্তি এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিলের বিভিন্ন খণ্ডে বহুবিবাহ, তালাক প্রথা, সম্পত্তির অধিকার, লিভ ইন সম্পর্কের আইনটি স্বীকৃতি এবং ভবিষ্যতে আইনের সংশোধনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার দাবি, ইউসিসি নারী পুরুষের সমান অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিজেপির সভাপতি রূপম সাহাও বলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়ন করেছে। বিশেষ করে নারীর অধিকার ও মহিলা কল্যাণের ক্ষেত্রে এই আইন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস এবং কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষেও বিজেপির আসন্ন বিভিন্ন জনমুখী কর্মসূচির কথাও আজকের এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। ইউসিসি বিল নিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস কি মন্তব্য করেছেন, চলুন শোনাবো সরাসরি। আপনারা জানেন, আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর উনি যখন সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, ওনারা সেই সংবিধান রচনা করার সময় আর্টিকেল 14-এ নাগরিকের সম অধিকারের কথার প্রাবধান রেখেছে এবং নাগরিক সম অধিকারের কথা আর্টিকেল 14-এ বলা হয়েছে। তার সাথে সাথে আর্টিকেল 44-এ এই নাগরিকের যে সম অধিকার, সেই সম অধিকারকে লাগু করার যে স্পিরিট, লর যে স্পিরিট, সেটা আর্টিকেল 44-এ বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সেই হিসাবে আর্টিকেল 14-কে বেসলাইন করে এই সম্পূর্ণ বিলটা তৈরি করা হয়েছে। এই বিল যখন সম অধিকারের কথা বলা হয়, তখন এই বিলে একটা ক্লজ রয়েছে যেখানে এই বিল থেকে যারা উপজাতিরা রয়েছে, জনজাতিরা রয়েছে, তাদেরকে বাইরে রাখা হয়েছে। সেই জন্য এই বিল নিয়ে এই বিষয় নিয়েও প্রশ্ন উঠে যে যদি সম অধিকারের আমরা কথা বলি, তাহলে একটা জাতিকে বাইরে রেখে কিভাবে সম অধিকার হতে পারে। সেই বিষয়ে আমি অল্প পরেই সেই বিষয়ে আমি বলছি। কিন্তু এই বিলে মোট 4টা খণ্ড রয়েছে, মানে 4টা পার্ট যদি বলি আমরা, এবং এই 4টা পার্টে প্রায় 16টা চ্যাপ্টার রয়েছে, 398টা সেকশন রয়েছে এবং 7টা শিডিউল রয়েছে। এবং এই প্রত্যেকটা খণ্ডতে বিভিন্ন চ্যাপ্টারে বিশদভাবে এই বিলের বিষয়ে, বিলের স্পিরিট, বিলের উদ্দেশ্যের বিষয়ে আলোচনা করা হয়েছে। যা আমরা খণ্ড 1-কেই যদি কনসিডার করি, তাহলে খণ্ড 1-এ 7টা চ্যাপ্টার রয়েছে এবং এই 7টা চ্যাপ্টারে বিবাহের কি নিয়ম হবে এবং বিবাহ হওয়ার পর অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়, মানে ডিভোর্স হয়, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং বিবাহের জন্য একজন যুবক বা যুবতীর বয়স কত থাকতে হবে সেটাও নির্ধারণ করা হয়েছে। এবং এই খণ্ড 1-এ যে চ্যাপ্টারগুলো রয়েছে, 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টারে আরও একটা জিনিসকে আমরা এনকাউন্টার করেছি এই বিলের মাধ্যমে, সেটা হলো লাভ জেহাদ। বিবাহের বয়স যেভাবে ফিক্সড করা হয়েছে, ঠিক সেইভাবে দেখা যায় অনেক সময় সামাজিক মাধ্যমে কেউ নিজের পরিচয় লুকিয়ে, যেমন আমার নাম রহিম, কিন্তু আমি ফেসবুকে লিখলাম আমার নাম রাম, এবং কোনো এক যুবতীর সাথে আমি অন্য ধরনের যুবতীর সাথে আমার সম্পর্ক স্থাপন হলো, এবং সেই যুবতী যখন জানলো যে আমার সাথে যে বিবাহ হয়েছে সে আসলে রাম নয়, তার নাম রহিম। তো এই যে একটা লাভ জিহাদের প্রক্রিয়া আমাদের দেশে চলছে, এরকম যদি ঘটনা হয়, এই লতে, এই বিলের মধ্যে প্রভিশন দেওয়া হয়েছে যে তাদেরকে কিভাবে এনকাউন্টার করা হবে এবং রুলসের আন্ডারে এই চ্যাপ্টারগুলোতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হয়েছে। তাদের শাস্তির যে প্রাবধান, সেই প্রাবধানের বিষয়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আমরা জানি যে আমাদের সমাজে বহু বিবাহের একটা প্রথা রয়েছে। এই খণ্ড 1-এ 7টা চ্যাপ্টারে লাভ জেহাদের বিষয়ে যেভাবে বলা হয়েছে এবং এনকাউন্টারে বলা হয়েছে, বিষয়টাকে করা হয়েছে, ঠিক সেইভাবে বহু বিবাহ যখন হবে, যেমন একজন স্ত্রী আমার আছে, তারপরও আমি আইনি প্রক্রিয়ায় না, ডিভোর্সে না গিয়ে
আমি আরো একজন স্ত্রী ঘরে আনতে পারি আছে, সেই ব্যবস্থাকে বন্ধ করার জন্য বলা হচ্ছে যে আমি যদি কোনো একজনের সাথে বিবাহ সম্পর্ক হয়েছে আমার, আমি যদি কাউকে বিবাহ করেছি, তাহলে তাকে বিবাহ বিচ্ছেদের জন্য এরকম কোনো প্রক্রিয়া থাকবে না যে আমি বললাম তালাক 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 এবং গ্রহণ করা হলো এবং আমি দ্বিতীয় বিয়ের জন্য আমাকে করা হলো যে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো। এই বিষয়টা সম্পূর্ণরূপে ডিসমিস করা হয়েছে। এই বিলের মাধ্যমে বলা হয়েছে যে এই বিল আসার পর থেকে সে যে কোনো ধর্মের লোক হোক, সে বিবাহ তার পার্সোনাল ল যেগুলো আছে, মুসলিম পার্সোনাল লতে রয়েছে যে নিকাহ পদ্ধতি, আমাদের হিন্দু ইয়েতে বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো সব পার্সোনাল লসগুলোতে কোনো ধরনের অ্যাটাক না করে, কোনো ধরনের আক্রমণ না করে, পার্সোনাল লগুলো যার যারির মতোই রয়েছে। পার্সোনাল লগুলোতে মুসলিমরা নিকাহ পদ্ধতিতে মুসলিম সমাজের লোক বিবাহ করবে, হিন্দুরা অগ্নিকে সাক্ষী করে সে বিবাহ করবে, কিন্তু সেই বিবাহ হওয়ার 60 দিনের ভিতরে তাকে রেজিস্টার করতে হবে, মানে গভর্নমেন্টের খাতায় তাকে আসতেই হবে যে আমি নিকাহ করি বা অন্য পদ্ধতিতে বিবাহ করি, কিন্তু গভর্নমেন্টে রেজিস্টার করতে হবে। এবং গভর্নমেন্টে যখন ওয়ান্স সে রেজিস্টার হয়ে গেল বিবাহ পদ্ধতির মাধ্যমে, মানে সরকারি পদ্ধতির মাধ্যমে, তারপর সে যদি আবার ডিভোর্স করতে চায় আরো একবার সরকারি পদ্ধতির মাধ্যমে তাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ বলতে হবে এবং কোর্ট যদি সেই লজিকগুলাতে মনে করে যে বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে। এবং বিবাহ বিচ্ছেদ চলাকালীন, আইনি প্রক্রিয়া চলাকালীন সময় এখানে এই বিলে কম্পেনসেশনের কথা বলা হয়েছে যে যে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হবে তাকে কম্পেনসেশন দিতে হবে এবং কতটুকু কম্পেনসেশন দিতে হবে, কত সময় কম্পেনসেশন দিতে হবে, বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো 1 নম্বর যেটা খণ্ড বা পার্ট 1-এ এই 7টা চ্যাপ্টার রয়েছে, এই 7টা চ্যাপ্টারে বিবাহ বিচ্ছেদের পর কম্পেনসেশন কিভাবে থাকবে এই সব প্রক্রিয়া বলা হয়েছে। বিবাহের জন্য বয়সের সময়সীমা কিভাবে থাকবে এবং এই গভর্নমেন্ট রুল যেগুলো আজকে বিলের মাধ্যমে লাগু করা হয়েছে, এই রুল যদি কেউ ভায়োলেশন করে তার উপর কি প্রকারের শাস্তি হবে, শাস্তির বিষয়ে বিশদভাবে বলা হয়েছে। আমরা যখন খণ্ড 2-এ যাই, খণ্ড 2-এ এভাবে 7টা চ্যাপ্টার রয়েছে এবং সেই 7টা চ্যাপ্টারে বিশদভাবে সাকসেশনের কথা বলেছে, মানে উত্তরাধিকারী। আমরা জানি যে হিন্দু সমাজে আজকের দিনে যদি মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ হয় তাহলে সম্পত্তির যে ভাগাভাগি সেটা ছেলে এবং মেয়ে, ওনার ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি হবে। কিন্তু ইসলামিক সমাজে বা মুসলমান সমাজে তাদের ধর্মীয় পদ্ধতিতে এই ব্যবস্থা রয়েছে যে মেয়েদের জমি বা সম্পত্তির উপর কোনো অধিকার থাকবে না। এই লতে বলা হয়েছে যে মা বা বাবা মারা যাওয়ার পর, মাতৃ বা পিতৃবিয়োগের পর ছেলের যতটুকু জমির উপর সম্পত্তির উপর অধিকার থাকবে মেয়েদেরও সমান অধিকার থাকবে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস এখানে সংযোজন করা হয়েছে এবং বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দেখা গেছে যে অনেক সময় যদি স্বামী মারা যায় তাহলে একটা ছেলে মারা গিয়েছে, তার মা এবং বাবা জীবিত এবং ছেলের অনেক সম্পত্তি রয়েছে, সেই ছেলের সম্পত্তির অধিকার স্ত্রী হয়ে যায়। সেটা হিন্দু রীতিমতে হতে পারে, ইসলামিক রীতিমতে, জৈন, বৌদ্ধ, সবার জন্য এই নিয়মটা প্রায় সমান। এই লতে মানে খণ্ড 2-এ বিভিন্ন চ্যাপ্টারে বলা হয়েছে যে এখন থেকে কোনো স্বামী মানে কোনো ছেলে যখন মারা যাবে এবং মা বা বাবা যদি জীবিত থাকে তার সম্পত্তির অধিকার তার স্ত্রীর থাকবে, বেশিটাই স্ত্রী পাবে। তার সাথে সাথে একদম ফিক্সড কিছু করে প্রপোর্শন করে দেওয়া হয়েছে, মা এবং বাবাকে কিছুটা সম্পত্তি দিতে হবে। খণ্ড 3 মানে খণ্ড 3-এ যখন আসবো, খণ্ড 3-এ লিভ ইন রিলেশনের কথা বলা হয়েছে এবং এটা নিয়ে খুব বিতর্ক। আপনারা জানেন যে অনেকে এরকম সমাজের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সরকার লিভ ইন রিলেশনকে আটকানোর বা প্রতিহত করার চেষ্টা করছে। সরকার এই লিভ ইন রিলেশনের বিরোধিতা করছে না, ভার্ডিক্ট দিয়েছে এবং সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে লিভ ইন রিলেশনকে মর্যাদা দেওয়া হয়েছে, লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো লিগ্যাল স্ট্যাটাস সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? সেই যে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে তাকে রেগুলেট কিভাবে করা হবে? তো খণ্ড 3-এ একটা চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে বিশদভাবে বলা হয়েছে যে কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লিভ ইন রিলেশনে থাকতে গেলেও যেভাবে বিবাহের বয়স সীমা একদম বয়সের ঠিক করা হয়েছে, ঠিক সেইভাবে লিভ ইনের জন্য বয়স কত হতে হবে সেটাও ফিক্সড করা হয়েছে। এবং বিবাহ হওয়ার পর যেভাবে 60 দিনের ভিতরে রেজিস্টার করতে হবে আপনাকে সরকারের কাছে, লিভ ইন রিলেশনে থাকলেও 30 দিনের ভিতরে আপনাকে সরকারের কাছে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনি সরকারের কাছে 30 দিনের ভিতরে রেজিস্টার করেন না, কেউ যদি পুলিশকে রিপোর্ট করে
অথবা 30 দিনের ভিতরে যদি আপনি রেজিস্টার্ড করেছেন, তার মধ্যে একটা প্রাবধান সরকার রেখেছে যে পুলিশ আপনার যে অভিভাবক রয়েছে অভিভাবকদেরকে জানিয়ে দেবে যে আপনার ছেলে বা মেয়ে লিভ ইন রিলেশনে রয়েছে। এটা একটা প্রক্রিয়া, এবং তার সাথে আরো কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে 4 বছর 5 বছর একটা যুবকের সাথে লিভ ইন রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কি হবে, তার ভরণ পোষণ কিভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড 4-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, তো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায়, প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে, এবং যে যুবতীকে সে ছাড়বে তাকে একটা ভরণ পোষণের ব্যবস্থা দিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসেলিনিয়াসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি একটা ব্রিফিং আমি আপনাদেরকে বললাম যে এই বিলে মোট 4টা খণ্ড, প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় 398টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য, এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময়ে সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে, এবং সমাজ ব্যবস্থা সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মসের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মসগুলো করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয়, এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মসের একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হচ্ছে।